বলেই আরিয়ান নীরবভাবে অশ্রু বিসর্জন করতে লাগলো। সে এভাবে কখনোই কাঁদে না। ছোটবেলায় মা বাবার ঝগড়া দেখে দেখে বড় হতে থাকায় তার মনটা একদম পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তারপর বাবার মৃত্যুর সময় কেবল বুক ফেটে কান্না এসেছিল তার। এরপর শত কষ্টেও চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু ঝরেনি তার। সেই ছেলে আজ তৃতীয়বারের মতো তার প্রিয়তমাকে হারানোর ভয়ে কাঁদছে। হৃদিতার চোখেও অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আরিয়ানের কষ্টে তারও বুকটা ফেটে যাচ্ছে। সে এতটা ভেবেচিন্তে কথাটা বলেনি, কিন্তু এখন বুঝতে পারল তার কথাটা বলা একদম উচিত হয়নি। আরিয়ানকে ইচ্ছাকৃতভাবে ন্যূনতম কষ্টও সে কখনো দিতে চায় না। আরিয়ানের হাত দুটো শক্ত করে ধরে কোমল কণ্ঠে হৃদিতা বলল, তোমায় ছেড়ে কখনো যাব না আরিয়ান। ভালোবাসি তোমায় আমি অসম্ভব। মরণ যদি হয়, মরণের পরেও আমার আত্মা বলতে থাকবে ভালোবাসি আরিয়ান। দুজন একে অপরকে জড়িয়ে ধরে দুজনের কাঁধে মাথা রেখে বসে রইল। পিনপতন নীরবতার মাঝে দুটি হৃদয়ের স্পন্দন যেন তীব্র গতিতে বেড়ে চলেছে। নীরবতার মাঝেও হাজারো কথা বিনিময় হয়ে যাচ্ছে হৃৎপিণ্ডের ধুকপুকানির মাধ্যমে। দুটি পবিত্র আর সত্যিকারের ভালোবাসার এই অনিন্দ সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে রইল আকাশের জ্বলজ্বল করতে থাকা শুভ্র রূপালী চাঁদ এবং হাজারো লক্ষ তারা। ধীরে ধীরে তারাও মেঘের আড়ালে লুকাতে লাগলো, যেন তাদের নজর না লেগে যায় এই অসামান্য ভালোবাসা ও প্রেমানুভূতির প্রতি। সকাল থেকে মিসেস শায়লা আর সাদিকা বেগমের সাথে রান্নাঘরে কাজে লেগে আছে হৃদিতা, সাথে রুহিও আছে। তাদের উদ্দেশ্য হলো আজকে নিজের হাতে রান্না করে ফ্যামিলির মানুষগুলোকে খাওয়ানো। অনেকদিন হলো নিজের হাতে রান্না করে প্রিয় মানুষগুলোকে খাওয়ানো হয় না। হৃদিতাকে আজকে ভীষণ ব্যস্ত দেখাচ্ছে। রান্নার ব্যাপারে সে একদম অনভিজ্ঞ এবং অপটু, তবুও নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ভালো করে রান্না করার জন্য। আরিয়ানের প্রিয় সর্ষে ইলিশ, গরুর মাংসের কালো ভুনা আর বাসন্তী পোলাও রান্না করবে সে নিজ হাতে। এ কথা মিসেস শায়লাকে স্পষ্টভাবে বলে দিয়েছে সে। মিসেস শায়লাও হাসি মুখে মেনে নিয়েছে। দূর থেকে আরিয়ান লক্ষ্য করে যাচ্ছে সবটা। খুব নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার প্রিয়সীকে। ব্যস্ত ভঙ্গিতে ঘামার্ত চেহারায় অন্যরকম লাগছে তার হৃদিতাকে। তবে চেহারার একটা অন্যরকম মাধুর্য ও লাবণ্যতা এসেছে। এই সুন্দর রূপে হৃদিতাকে অপূর্ব সুন্দরী মনে হচ্ছে আরিয়ানের কাছে। বারবার ভীষণভাবে প্রেমে পড়ে যাচ্ছে মেয়েটার প্রতি। আরিয়ান নিজের বুকের বাঁ পাশে হাত দিয়ে আনমনে মাদকতাময় কণ্ঠে কাতরভাবে বলে উঠল, রীতি, তোমাকে একেবারে আমার বউ আর পোটো গিন্ধির মতো লাগছে। আর কত রূপ দেখাবে নিজের এই জন্মে, আর তোমার কত রূপে রূপে আমি কত প্রেমে পড়ব। তোমাকে নিয়ে মুগ্ধতা, ঘোর, প্রেম, ভালোবাসা কোনোটাই জীবনে শেষ হবে না। আরিয়ান কয়েকবার হৃদিতাকে তার কাছে আসার ইশারা করলেও সে দেখতে পায়নি। উল্টো রুহি সেটা দেখে হৃদিতাকে বলে উঠেছে, হৃদিতা ভাবি, আরিয়ান ভাইয়া তোমাকে ডাকছে। এ কথা শোনার পর রান্নাঘরে থাকা সকলে একত্রে তাকালো সামনের দিকে এবং পরে হৃদিতার দিকে। সবাই মিটমিট করে মুখ টিপে হাসছে। বেচারা আরিয়ান লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। হৃদিতা লজ্জায় মাথা নিচু করে মুখ লুকালো। আবারও গাল দুটো তার আর রক্তিম এবং গরম হয়ে উঠেছে। দুপুরবেলা হৃদিতা রান্না করা সর্ষে ইলিশের লবণ কম আর গরুর মাংসের কালো ভুনাতে ঝাল বেশি হয়ে গিয়েছিল। প্রথমবার কাঁচা হাতের রান্না বলে হয়তো এরকম হয়েছে, কিন্তু আরিয়ান একটি বারও প্রতিবাদ কিংবা অভিযোগ করেনি। উল্টো হাসি মুখে সব খাবার খেয়ে নিয়ে হৃদিতার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। অন্য কেউ যেন হৃদিতার রান্নার খুঁত ধরতে না পারে সেজন্য সবটা তরকারি সে নিজে খেয়েছে। এতে সবাই অবাক হলেও আরিয়ান পাত্তা দেয়নি। যদিও এতগুলো
স্বাধীন খাবার একসাথে খেতে বেচারার অনেক কষ্ট হয়েছে, তবু প্রিয় মানুষটির হাসি মুখ ধরে রাখার জন্য সে সব করতে পারে। খাওয়ার শেষে হৃদিতার হাসি মাখা মুখটা দেখে মনের কোণে এক চিলতে অনাবিল প্রশান্তি অনুভব করলো আরিয়ান। বিকেলবেলা বাগানের ফুল গাছগুলো পরিচর্যা করছে হৃদিতা। গোলাপ, বেলি, কাঠগোলাপ, শিউলি, রজনীগন্ধা, হাসনা হেনা, গন্ধরাজ, গ্যালডিওলাস সহ দেশি বিদেশি অনেক রকমের ফুল গাছ সে নিজ হাতে লাগিয়েছে। প্রতিদিন নিজ হাতে সেগুলো পরিচর্যা করে সে। আজও তেমনি ভাবে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ অনুভব করে দ্রুত পেছনে তাকালো সে। দেখতে পেল আরিয়ান তার কানে পিঠে একটা কাঠগোলাপ ফুল গুজে দিচ্ছে। স্মিত হেসে সামনের দিকে সম্পূর্ণভাবে ঘুরে তাকালো হৃদিতা। ঘোর লাগানো মুগ্ধ কণ্ঠে আরিয়ান বলল, খুব সুন্দর লাগছে। আমাকে না ফুলগুলোকে? কোনটা? তোমাকে। যা, মিথ্যে কথা। একদম মিথ্যে কথা নয়, তোমার স্পর্শে ফুলগুলো সুন্দর হয়ে গেছে। আর এটা সাধারণ কোনো চোখ দিয়ে দেখা যাবে না। এটা দেখতে হলে কিংবা অনুভব করতে হলে প্রেমিক হতে হবে। এটা বিশুদ্ধ হৃদয় দিয়ে ভালোবাসা অনুভূতি বুঝতে হবে। আরিয়ান ঘোর লাগানো দৃষ্টি নিয়ে হৃদিতার দিকে তাকিয়ে রইল। হৃদিতা লজ্জা পেয়ে পেছনে ফিরে মুখ লুকালো। আরিয়ান তার হাত ধরে নিজের মুখের সামনাসামনি এনে দাঁড় করালো। মাদকতাময় আবেশী কণ্ঠে আরিয়ান বলতে লাগলো, কি যত করলে আমার হৃদি, একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারি না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। একটা মুহূর্তে তুমি চোখের আড়াল হলে নিঃশ্বাস আটকে আসে আমার। বলো কিভাবে ঠিক করবে আমি কে? বলো কিভাবে ঠিক করবে আমি কে? আমি যে আর আমার মধ্যে নেই, সম্পূর্ণ তোমার মাঝে বিলীন হয়ে গিয়েছে। হৃদিতা মৃদু হেসে বলল, কিছু কিছু অসুখ সেরে না ওঠাই ভালো। কিছু কিছু রোগে সারা জীবন আরোগ্য না হয়ে থাকাই ভালো। তারপর একটু থেমে আবারও বলল, এতটাও আসক্ত হও না কারোর প্রতি, যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। নিয়তির অদৃশ্য নির্মম বেড়াজালে যদি সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলো, তখন বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে পড়বে। আমি যখন থাকবো না, তখন আমার সমস্ত প্রিয় জিনিসগুলোর মাঝে তুমি আমায় খুঁজে পাবে। ভোরের সূর্য হয়ে আমায় দেখতে পাবে, দক্ষিণা বাতাসের মধ্যে আমাকে খুঁজে পাবে, নীল আকাশের মধ্যে আমাকেই ভেসে বেড়াতে দেখবে, আর রাতের চাঁদের মতো আমায় অনুভব করতে পারবে। আরিয়ান অসন্তুষ্ট হলো। হাসি খুশি প্রাণোচ্ছল চেহারাটা মুহূর্তেই বিষাদের কালো ছায়া এসে ভর করলো। হৃদিতার হাত ছাড়িয়ে নিয়ে এক বুক অভিমান নিয়ে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে পড়ল সে। হৃদিতা তার অভিমান ভাঙাতে তার পেছনে পেছনে ছুটে চলল। আরিয়ান রুমে এসে দরজা লক করে বসে রইল। হৃদিতা অনেকবার ডাকার পরও সে দরজা খুলল না। এভাবে প্রায় 1 ঘন্টা যাবৎ দরজার বাহিরে দাঁড়িয়ে রইল হৃদিতা। তার মনটা ভীষণ খারাপ হয়ে আছে। মনে মনে ভাবল, কি দরকার ছিল আরিয়ানের মনটাকে এইভাবে খারাপ করে দেওয়ার? অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আরিয়ান দরজা খুলল। হৃদিতাকে পুরোপুরি উপেক্ষা করে বাইরে যেতে নিলেই হৃদিতা তার 2 হাত ধরে করুণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে 2 হাতে 2 কান ধরে সরি বলল। ব্যাস, আরিয়ানের এক আকাশ পরিমাণ অভিমান মুহূর্তের মধ্যেই পানি হয়ে গলে গেল যেন। তার মায়াবিনীর মায়ামাখা মুখে এমনভাবে সরি বলা দেখে সে কিভাবে রাগ করে থাকতে পারে। সব রাগ অভিমান এক সাইডে রেখে সে হৃদিতাকে দেওয়ালের সাথে চেপে ধরে তার 2 হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুলগুলোকে মুঠোবন্দি করে মুখের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আবেশী মাদকতাময় কণ্ঠে বলল, আর কখনো যেন আমার কথা তোমার মুখে না শুনি, তাহলে কিন্তু আর রাগ করে থাকবো না, একদম নিরুদ্দেশ হয়ে যাব। তখন কিন্তু তুমি চাইলেও আর আমাকে খুঁজে পাবে না। হৃদিতা ভয়ার্ত কণ্ঠে বলল। আমাদের মধ্যে সাময়িক দূরত্ব তুমি মেনে নিতে পারবে না আরিয়ান? আরিয়ান হৃদিতার নাকে নাক ঘষতে ঘষতে তীব্র নেশাক্ত মাদকতাময় কণ্ঠে বলল, না, একদম পারবো না। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা পলকের জন্য তোমাকে আমার চোখের ও মনের আড়াল হতে দিতে পারবো না। বিকজ আই লাভ ইউ, সো মাচ লাভ ইউ। তুমি শুধু আমার, ইউ আর অনলি মাইন।
হৃদিতা অশ্রুসিক্ত নয়নে আরিয়ানের চোখের দিকে তাকালো। ওই চোখে এক আকাশ পরিমাণ নেশা আর তীব্র আবেগ লুকিয়ে আছে। তীব্র সুখা অনুভূতির পাশাপাশি একটা তীক্ষ্ণ যন্ত্রণাও অনুভব করছে হৃদিতার হৃদয়ে। কিছুটা শান্ত হয়ে আরিয়ান হৃদিতার কপালে একটা গভীর চুমু খেয়ে নরম কণ্ঠে বলল, সরি চাঁদ পাখি, বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমায়, কিন্তু এমন কথা আমার সামনে আর কখনো পড়ো না। আমি সহ্য করতে পারি না। আমার হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। তোমাকে ছাড়া থাকার কথা আমি ভাবতেও পারি না। আমি আল্লাহর কাছে প্রতি মুহূর্তে তীব্রভাবে দোয়া করি তুমি বিহীন জীবন আমাকে যেন তিনি না দেন। হৃদিতা আরিয়ানের মুখ চেপে ধরে না বোধক মাথা নেড়ে বলল, এমন কথা ভুলেও জীবনেও মুখে আনবে না তুমি। তোমায় বাঁচতে হবে, তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে তোমায়। আর সে জীবন আমি তোমাকে চাই। তুমি বিহীন সমস্ত কিছু আমার কাছে অর্থহীন। খান ম্যানশনের সামনে বিশাল বড় বাগানটা খুব সুন্দর করে সাজানো হলো। পুরো বাগান জুড়ে ডেকোরেশন আর লাইটিংয়ে আলোয় চোখ ধাঁধানো পরিবেশ সৃষ্টি হয়েছে। রং বেরঙের পর্দা দিয়ে পুরো বাগানটার উপর একটা সুন্দর আবহাওয়ায় তৈরি করা হলো। হাজারো সাদা এবং কালো গোলাপ দিয়ে পুরো বাগান ডেকোরেশন করা হয়েছে। অতিথিদের বসার জন্য খুব সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে। পাশেই অতি সুন্দর বাগান, সেখান থেকে অজস্র ফুলের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে। বাগানের ডান পাশে বিশাল বড় স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজটার বাহিরে রং বেরঙের ফুল, বেলুন, লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো খান ম্যানশনের বিশাল বড় বাগানটাকে একটা 5 স্টার হোটেলের ওই সেরিমনির মতো লাগছে। শহরের নামি দামি লোকেরা এসেছে সেখানে। 6 মাস আগে ঠিক একই জায়গায় এমন একটা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সেটা ছিল পুরোটাই মিথ্যা আর প্রতারণায় ভরা। আজকের অনুষ্ঠানটি হবে সত্যিকারের শুভ্র সূচনার অনুষ্ঠান। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো একেবারে সেজে গুড়ে পুরো সাহেব বিবি হয়ে এসেছে। প্রত্যেকে লাক্সারিয়াস টয়োটা কার নিয়ে এসেছে। ছেলেরা কালো কোট প্যান্ট আর মেয়েরা সাদা রঙের গর্জিয়াস গাউন পরে এসেছে। সাদা রঙের গাউনের সাথে ম্যাচিং করা ডায়মন্ডের জুয়েলারি। ঈশিতা, শান্ত, রোহান, শ্রাবণী, শাকিল, রিঙ্কি এরা সবাই জোড়ায় জোড়ায় এসেছে। মেয়েরা সবাই তাদের প্রিয় পুরুষের এক বাহু ধরে আসছে। বাকি সিঙ্গেল বন্ধু বান্ধবীরা এদেরকে দেখে হা হুতাশ করছে। মিসেস শায়লা খান, সাদিকা বেগম আর ডাক্তার রেজা চৌধুরী সবাইকে ওয়েলকাম করছেন। পুরো জমজমাট হয়ে গেছে আরিয়ান হৃদিতার এঙ্গেজমেন্টের পার্টি। মানুষের কোলাহল আর গান বাজনায় শব্দে মুখরিত হয়ে গেছে পুরো চারপাশ। স্টেজের পারফর্ম করছে দেশের নামি দামি সঙ্গীত শিল্পী আর নৃত্যশিল্পীরা। বন্ধুরা যখন আরিয়ানকে সাদা ও গোল্ডেন কালার মিক্স করা অসংখ্য মুক্ত ও ডায়মন্ড খোদিত শেরওয়ানি পরিয়ে রেডি করিয়ে আনলো, তখন সে মোটেও অবাক হলো না। সে জানতো এমন একটা অনুষ্ঠান অচিরেই হবে, তাই সারপ্রাইজ পাওয়ার পরেও তার তেমন একটা ভাবান্তর হলো না। উল্টো মনটা একটা অজানা খুশিতে বারংবার দুলে উঠছে। সেটা অবশ্যই প্রিয় মানুষটাকে সারা জীবন নিজের করে পাওয়ার আনন্দ। আজকের পর থেকে হৃদিতা তার বাগদত্তা হয়ে যাবে। ভাবতেই অজানা শিহরণ খেলে যাচ্ছে আরিয়ানের মনে। অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল এই অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি হৃদিতার। খান ম্যানশনের বিশাল বড় সিঁড়ির ধাপগুলো পেরিয়ে সাদা আর গোল্ডেন কালার মিশ্রণ করা আকর্ষণীয় লেহেঙ্গা পরিহিত অবস্থায় নিচে নামছে হৃদিতা। তার দুই পাশে আছে দুজন করে মোট 4 জন মেয়ে। লেটেস্ট মডেলের দামি লেহেঙ্গাটা হৃদিতার ফর্সা ও আকর্ষণীয় দেহে খুব সুন্দর লাগছে। সেখানে ছোট ছোট করে মুক্তা আর ডায়মন্ড বসানো। লেহেঙ্গার পেছনের দিকটা একটু বড় হওয়ায় দুজন মেয়ে তা ধরে ধরে আনছে। গলায় ডায়মন্ডের বড় ও সুন্দর নেকলেস, কানে আর হাতেও ডায়মন্ডের জুয়েলারি। ব্রাউন কালারের কাল করা লম্বা চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে বাঁধা। এই মুহূর্তে হৃদিতাকে পুরো একটা প্রিন্সেসের মতো লাগছে। এইদিকে আরিয়ান তো চোখই ফেরাতে পারছে না হৃদিতার দিক থেকে। অনুষ্ঠানের সকলেই অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখছে অতি সুন্দরী আর সুদর্শনা মেয়েটিকে। আরিয়ানের পাশ থেকে শান্ত ধীর কণ্ঠে বলে উঠল, আরিয়ান বন্ধু, এবার চোখের পালক ফেল,
মুখ হা করা বন্ধ কর। এভাবে পলকহীনভাবে তাকিয়ে থাকতে থাকতে তুই কানা হয়ে যাবি। আর মুখ হা করে থাকতে থাকতে তোর মুখে মাছি ঢুকে যাবে। তখন রিদিতা ভাবি তোকে পছন্দ করবে না। আরিয়ান নিজেকে সামনে নিয়ে শান্তর বুকে একটা গুঁতো মেরে ফিসফিস করে বলল, তোর বিয়েটা একবার আসতে দে, এমন জ্বালানে জ্বালাবো যার বিয়ে করতে চাইবে না। শান্ত একটা শুকনো ঢোক গিলে বলল, মন ঠেড্ডিস না ভাই, এখনো বিয়ে করে অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে আমার। অপর পাশ থেকে রেহান চেঁচিয়ে বলে উঠল, কি নিয়ে এত ফুসুর ফুসুর করছিস রে তোরা? কিছু না, তুই চুপ থাক। শান্তর কথায় পাশ থেকে তন্ময় বলে উঠল, মিঙ্গেল হয়ে ভালোই মজায় আছিস তোরা। এক বন্ধু তো আজকেই এঙ্গেজমেন্ট, আর এদিকে আমার মতো হতভাগা সিঙ্গেলটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এইসব দেখা ছাড়া আর কিছুই করতে পারছি না। বলে অতি কষ্ট পেয়েছে এমনভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল তন্ময়। পাশ থেকে মাহিম তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। শাকিল তখন চেঁচিয়ে বলে উঠল, তোদের এসব ড্রামা বন্ধ কর। দেখ, হৃদিতা ভাবি চলে এসেছি। আরিয়ান, তুই এবার সামনে যা। আরিয়ান ধীর পায়ে সামনে এগিয়ে এসে হৃদিতার পানে সম্মোহনীয় দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে হাত বাড়িয়ে দিল। হৃদিতা কিছুটা লজ্জা পেয়ে হাসি মুখে আরিয়ানের হাতটি ধরল। তখনই বেজে উঠল শাহরুখ খানের মন কাড়ানো সেই চিরাচিত প্রেমের গান। जन्म देख लो मिट गई दूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ, कैसी सरहदें कैसी मजबूरियां, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ, तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला ना सकोगी वो अंदाज हूँ, गूंजता हूँ जो दिल में तो है राहो क्यों, मैं तुम्हारे ही दिल की तो आवाज हूँ, सुन सको तो सुनो धड़कनों की जवाब, मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ। আরিয়ান হৃদিতাকে স্টেজে নিয়ে গিয়ে সেই মনোমুগ্ধকর গানে কাপল ডান্স করতে লাগলো। সকলে মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলো ভালোবাসায় নির্মিজিত দুটি লাভবার্সকে। আরিয়ান ও হৃদিতা নাচের তালে তালে ঘোর লাগানো এক সম্মোহনীয় দৃষ্টিতে একে অপরের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকে যেন হারিয়ে গেল ভালোবাসায় অন্য এক জগতে। এরপরে ছেলে ও মেয়ে দুই পক্ষ ভাগ করে ডান্স করতে লাগলো। ছেলেদের মধ্যে প্রধান আরিয়ান এবং মেয়েদের মধ্যে প্রধান হৃদিতা। মেহেন্দি লাগাখের রাখনা ডলি সাজাখের রাখনা গানটিতে দুই পক্ষ তালে তালে মিলিয়ে ডান্স করতে লাগলো। এক সময় আরিয়ান হৃদিতার ডান্স পার্টনার হয়ে তার সাথে ডান্স করতে লাগলো। ডান্স শেষ হলে সকলে করতালির শব্দে হুঁশ ফিরল তাদের। এতক্ষণ যেন একটা স্বপ্নের রাজ্যে ছিল তারা। দুজনের মুখেই আনন্দ ও প্রাপ্তির চওড়া হাসি ফুটে উঠল। এরপর আরিয়ান খুব সুন্দর একটা আকর্ষণীয় ডায়মন্ডের রিং নিয়ে অভিনব ভঙ্গিতে হাঁটু গেড়ে হৃদিতার সামনে বসে তীব্র আবেগ এবং ভালোবাসা মিশিয়ে বলতে লাগলো, জানি না দুনিয়াতে কি পেয়েছে আর না পেয়েছে, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন তিনি। তুমিই না আমার জীবন স্রোতহীন নদীর মতো, তরঙ্গহীন জলরাশির মতো। তুমিই না আমার জীবন নিথর জলপথের মতো। জীবনে তুমি সেই স্রোতস্বিনী তরঙ্গ যে আমার জীবনে পুনরায় স্রোতস্বিনীর মতো গতি দিয়েছে। আমার জীবনে তুমি হলে সেই সুর যেটা ছাড়া আমার ছন্দময় জীবন পুরোপুরি বেসুর এবং অর্থহীন। গান যদি আমার বেঁচে থাকার অন্যতম অবলম্বন হয়, তাহলে তুমি হলে সেই গানের মিষ্টি মধুর সুর। তোমার সাথে আমি বেঁচে থাকতে চাই যুগের পর যুগ। তোমার সাথে আমি আমার যৌবন মধ্য বয়সের বৃদ্ধকাল কাটাতে চাই। আমার ভালোবাসাময় রঙিন প্রত্যেকটা প্রহর আমি তোমার সাথে কাটাতে চাই। শেষ নিঃশ্বাসটা আমি তোমার কোলে মাথা রেখে নিতে চাই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি তোমার সঙ্গ চাই। তোমাকে তীব্র থেকে তীব্রভাবে ভালোবেসে যেতে চাই। থাকবে তো আমার সাথে আজীবন? আজীবন ভালোবেসে হবে কি চির সাথে আমার?
হৃদিতা দ্রুত অশ্রুসিক্ত নয়নে আরিয়ানকে মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। তীব্র আবেগী কণ্ঠে হৃদিতা ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমি শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরবর্তী জীবনে জনম জনম ধরে তোমার সাথেই থাকতে চাই। তোমার সহসঙ্গী, চিরসঙ্গী হয়ে থাকতে চাই। তোমার জীবনের সুখে দুঃখে, আপদে বিপদে, হাসি আনন্দে, দুঃখে কষ্টে, সারাটা জীবন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সেকেন্ডে তোমার সাথেই থাকতে চাই আমি। আমি আজীবন তোমার হয়ে, তোমাকে ভালোবেসে তোমার সাথেই থাকতে চাই আরিয়ান। হৃদয়ার চোখে পানি টলমল করছে। আরিয়ানের চোখেও আনন্দ অশ্রু এসে ভর করলো। আরিয়ান অতি যত্ন সহকারে হৃদিতার ডান হাতের মধ্যমা আঙ্গুলে ডায়মন্ডের সুন্দর রিংটি পরিয়ে দিল। এরপর হাতে মিষ্টি করে চুমু খেলো। হৃদিতার বাম হাতের মধ্যমা আঙ্গুলে এখনো আরিয়ানের দেওয়া আরেকটি হীরের আংটি শোভা পাচ্ছে। এই আবেগঘন সুন্দর দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে পানি চলে এসেছে। এতটা আবেগ দিয়ে কেউ ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করতে পারে, সেটা আরিয়ানকে না দেখলে কেউ বুঝতে পারতো না। সকলে করতালির মাধ্যমে অভিনন্দন জানালো আরিয়ান ও হৃদিতাকে। এরপর অবশেষে আরিয়ান ও তার বন্ধুরা ইয়ারা তেরি মেরি ইয়ারা সাবসে পেয়ারি গানটিতে একসঙ্গে ডান্স করলো। এছাড়া ফ্রেন্ডশিপ নিয়ে যত গান আছে প্রায় প্রত্যেকটিতেই পারফর্ম করলো সবাই। সাথে হৃদিতা এবং রুহিও যোগ দিল তাদের সাথে। হৃদিতার সাথে সাথে রুহিও এখন তাদের দলের একজন হয়ে গেছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সব অতিথিরা অনুষ্ঠান শেষ করে খেয়ে দিয়ে যার যার বাড়িতে চলে গেলেন। ডেকোরেশনের দায়িত্ব থাকা লোকরা সব কিছু আবার খুলে ফেলতে লাগলো। খান ম্যানশনের সবাই ড্রয়িং রুমে বসে বসে আনন্দের আড্ডা দিতে লাগলো। আর যেন কারো কোনো ক্লান্তি নেই। সবার কাছে আজ অনেক আনন্দের একটা দিন। সব কিছু আজ পরিপূর্ণ। তখনই হঠাৎ বাড়ির বাইরে গাড়ির হর্নের তীব্র আওয়াজ পাওয়া গেল। সকলে আগ্রহ নিয়ে দেখতে গেল কে এসেছে। ব্ল্যাক কালারের একটা BMW কার থেকে নামলেন মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রহমান এবং তাদের একমাত্র ছেলে আদনান শাহরিয়ার। আদনান চারপাশে এত সাজসজ্জা দেখে বেশ বিস্মিত হলো। মনে মনে ভাবতে লাগলো, এখানে কোনো অনুষ্ঠান চলছিল নাকি? কই, ড্যাড তো কিছু বললো না আমাকে। তারা প্রত্যেকে সিঁড়ির সামনে আসতেই মিসেস শায়লা খান এবং ডক্টর রেজা চৌধুরী তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালো। এছাড়া উপস্থিত সকলে প্রত্যেকেই তাদেরকে হাসি মুখে স্বাগতম জানালো। শুধুমাত্র আরিয়ান আর হৃদিতা সেখানে উপস্থিত ছিল না। এদিকে মিস্টার রায়হান শাহরিয়ার মিসেস শায়লাকে আগে থেকেই জানিয়ে রেখেছিলেন যেন এঙ্গেজমেন্টের কথাটা আদনানের সামনে আজকে না তুলে তিনি। কারণ হিসেবে তিনি বলেছিলেন আগামীকাল সকালে সুন্দরভাবে এটা নিয়ে আলোচনা করা যাবে। আজকে তারা অনেক দূর থেকে এসেছে, তাই টায়ার্ড হয়ে গেছে। তাই মিসেস শায়লা আর কিছু বললেন না। আদনান এত বাড়ির এত সাজসজ্জা ব্যাপারে নিজের মাকে এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো তার। আদনান দরজা দিয়ে প্রবেশ করছিল আর মেয়েটিও এই দিক দিয়েই তাড়াহুড়া করতে করতে কোথাও যাচ্ছিল। মেয়েটার পরনে লেভেন্ডার কালারের সুন্দর ও গর্জিয়াস একটা গাউন, চুলগুলো সামনের দিকে পরিপাটি করে পিঠময় ছড়িয়ে রাখা। মেয়েটা পড়ে গিয়ে দরজার সামনে বসে পড়ল। আদনান সরি বলতে বলতে মেয়েটাকে উঠাতে যাবে, অমনি মেয়েটা ওর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, চোখে দেখতে পান না নাকি? দিলেন তো একেবারে পাটা একেবারে ভেঙে। বলেই সে ব্যথায় কুকাতে লাগলো। এই মুহূর্তে সুঠাম দেহের অধিকারী সুদর্শন এই পুরুষটাকে তার ভীষণ বিরক্ত লাগছে। প্রথমে মেয়েটার মায়াবী ও সুন্দর মুখ দেখে আদনান কিছুটা থমকে গেলেও হঠাৎ করে মেয়েটার এ রুট কথাবার্তায় আদনানেরও মেজাজ চটে গেল। সেও বেশ কড়া কণ্ঠে বলল, এক্সকিউজ মি মিস, আপনি তাড়াহুড়া করে বাড়ির দিকে যাচ্ছিলেন, দোষটা আপনার বেশি। আর এদিকে আমি ম্যানেজ শিখিয়ে সরি বলে আপনাকে ওঠাতে যাচ্ছি, আর আপনি কিনা আমাকে উল্টো কথা শুনিয়ে দিলেন। রিডিকুলাস।
রাখুন আপনার সরি আর রিডিকিউলাস। হঠাৎ করে সামনে এভাবে খাম্বার মতো করে দাঁড়ালে পড়ে তো যাবই। ওদিকে বাইরে কত মেহমান এসেছে, আমাকে দেখতে যেতে হবে। বলে মেয়েটা উঠতে নিতে নিয়ে আবারও পড়ে যেতে নিলে আদনান দু হাতে ওকে শক্ত করে ধরে ফেললো। পেয়েছেন তো পায়ে ব্যথা, তাও আপনার তেজ কমেনি। এখন তো আবার পড়ে গিয়ে কোমরটাও ভাঙতো। ভাঙলে ভাঙুক, তাতে আপনার কি? আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। আদনান কিছু বলতে যাবে তখনই মিসেস সাদিকা বেগম রুহিকে খুঁজতে খুঁজতে এদিকে আসছিলেন। হঠাৎ আদনানের রুহিকে এভাবে ধরে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, আরে আদনান বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ভেতরে এসো। আদনান তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দিল। রুহিও টাল সামলাতে না পেরে আবারও নিচে পড়ে গেল। সে আবারও ব্যথায় কাতরে উঠে চোখ মুখ কুঁচকে আদনানকে উদ্দেশ্য করে বলল, এই মিস্টার, আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন? আপনি না একটু আগে আমাকে বলেছিলেন এভাবে ধরে রেখেছি কেন, তাই ফেলে দিলাম মিস দানিনঙ্কা। আদনানের সোজা সাপটা নির্লিপ্ত উত্তর। রুহি রেগে মেগে চোখ মুখ কুঁচকে বলল, কি বললেন আপনি? মিসেস সাদিকা বেগম রুহিকে তাড়াতাড়ি করে উঠালেন। তারপর মেয়েকে সামান্য বোকাঝোকা করে তিনি বললেন, কার সাথে এত ঝগড়া করছিস তুই? জানিস ওকে? রুহি গাল ফুলিয়ে বলল, আমি কি করে জানবো উনি কে? আরে বোকা মেয়ে, উনি তোর রায়হান আঙ্কেলের ছেলে মিস্টার আদনান। রূপে গুণে একদম পারফেক্ট ছেলে যাকে বলে। আদনান নিজের প্রশংসায় গা না ডুবিয়ে সাদিকা বেগমের ছোট্ট ভুল সংশোধন করে দিয়ে বললেন, মাই ফুল নেম ইজ আদমান শাহরিয়ার। ওহ, ভুল হয়ে গেছে, ওটাই হবে। তা আদনান বাবা, তুমি এখনো এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আদনান গটগট পায়ে দ্রুত ভেতরে চলে গেলে রুহি গাল ফুলিয়ে মনে মনে আদনানকে 101টা গালি দিতে লাগলো। শালা আফ্রিকার হনুমান, উগান্ডার জলহস্তি, আমাকে বলে কিনা মিস ধানি লঙ্কা, আবার আমাকে ফেলে দিয়ে উল্টো আমাকেই কথা শুনিয়ে চলে গেল। আর আম্মু ওকে কিছু না বলে উল্টো আমাকে বকাঝকা করলো। ওই ব্যাটার পক্ষ নিয়ে আবার সুনামও করলো। আমি ওকে কোনো অংশে কম নাকি? মিস্টার আদনান শাহরিয়ার, আই উইল সি ইউ। মনে মনে এসব গালি দিয়ে আর আদনানের 14 গুষ্টি উদ্ধার করে সেও ধীর পায়ে সামনে পা বাড়ালো। পায়ে ব্যথা পেয়েছে বলে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। রাতে এসে ফ্রেশ হয়ে বিছানা গা এলিয়ে দিল আদনান। শরীর এতটা ক্লান্ত ছিল যে কী কারণে খান ম্যানশনের অনুষ্ঠান হচ্ছিল সেটা আর কাউকে জিজ্ঞাসা করার অবকাশ হয়নি। রাতের খাবারটাও সে খায়নি। অগত্যা মিসেস আনিকার রহমানও আর তাকে বিরক্ত করেনি। রাত প্রায় 2টার দিকে ঘুম ভেঙে যায় আদনানের। পুরো রুম অন্ধকার আচ্ছন্ন দেখে সে উঠে বসলো। রুমের দরজাটাও খোলা। এইদিকে ক্ষুধার পাশাপাশি তার বেশ পানি তেষ্টা পেয়েছিল। তাই সে দ্রুত বিছানা থেকে নেমে টেবিল থেকে জগটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে গেল। অচেনা একটা বাড়িতে এরকম অন্ধকার আচ্ছন্ন এবং নীরব পরিবেশে তার কেমন অস্বস্তি অনুভব হতে লাগলো। তবুও সে যথাসম্ভব নিজেকে শান্ত করে মোবাইলের ফ্ল্যাশ অন করে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। ডাইনিং রুমে ফ্রিজের কাছে এসে ঢকঢক করে 1 বোতল পানি খেয়ে নিল। সাথে জগ ভর্তি করে পানি নিয়ে নিল। তার আবার রাতে প্রচুর পানি তৃষ্ণা পায়। এইদিকে ক্ষুধা পেয়েছে বলে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আদনান। তখনই সেখান থেকে বিড়াল ছানার মতো কটকট আওয়াজ হতে থাকে। সে সাবধানে পা টিপে টিপে সামনে যেতে লাগলো। তার ধারণা রান্নাঘরে হয়তো চোর ঢুকেছে। আবছা অন্ধকারে একটা কালো অবয়বের সামনে থেকে কিছুটা মৃদু আলো বেরিয়ে আসছে। আদনান মোবাইলের ফ্ল্যাশ না জ্বালিয়েই পেছন থেকে অস্পষ্ট অবয়বটাকে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলো। সাথে সাথেই অস্পষ্ট অবয়বটি মৃদু আর্তনাদ করে 2 হাতে শক্ত করে তার মুখ চেপে ধরলো। আদনান চোখ বড় বড় করে এই অস্পষ্ট মুখটার দিকে তাকিয়ে রইল। মুখ বন্ধ থাকা অবস্থাতেই অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, মিস দানিলঙ্কা,
রুহি রেগে কটমট করে আদনানের মুখ ছেড়ে দিল। আদনান ছাড়া পেয়ে কিছুটা শ্বাস নিয়ে রুহির মুখের উপর ফ্ল্যাশ লাইটটা ধরল। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। রুহি আদনানের দিকে আঙ্গুল তাক করে রেগে বলতে লাগলো, এই মিস্টার, সমস্যা কি আপনার? এভাবে এত রাতের বেলা চোরের মতো করে রান্নাঘরে ঢুকেছিলেন কেন? আর এরকম চোর চোর বলে চেঁচাচ্ছিলেন কেন? আদনান তার ভ্রু উঁচিয়ে রুহিকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে বলতে লাগলো, আমি চোরের মতো ঢুকেছি নাকি তুমি ঢুকেছিলে? আর চোরের মতো এভাবে রান্নাঘরে খটখট আওয়াজ করলে চোর চোর বলেই তো চেঁচাবো। রুহি বিরক্ত হয়ে বলল, আমার মামির বাড়ি, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি? আমারও আন্টির বাড়ি, আমার যা খুশি তাই করব, তাতে তোমার কি? উফ, এত কথা বাদ দিয়ে বলুন এখানে কেন এসেছিলেন? আদনান কোনো কিছু না বলে মোবাইলের ফ্ল্যাশটা সামনের দিক ধরে তাকাতেই দেখতে পেল রুহি ম্যাগি নুডলস রান্না করছিল। আদনানের খিদেটা কেন জানি আবারও চড়া হলো। তবু বাইরে থেকে বেশ ভাব নিয়ে সে বলল, আমার নাইট ওয়াক করার অভ্যাস, তাই হাসছিলাম। তুমি বুঝি নুডলস রান্না করছিলে?